আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে শিরোনামটি নিয়ে আলোচনা করব, স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে যেটা বলতে চাই, আওয়ামী লীগের গেরিলা বাহিনী, গেরিলা ট্রেনিং এবং এটা নিয়ে যে সকল নাটক হচ্ছে, এই নাটকের নিন্দা জানাচ্ছি। যারা এই নাটক করছে তারা সরকারকে বিপদে ফেলতে চাচ্ছে। যারা এই নাটক করছেন তারা আগামীতে যারা ক্ষমতা আসতে চান নির্বাচনের মাধ্যমে তাদেরকে ভয় দেখাচ্ছেন এবং এই নাটকের মাধ্যমে জল ঘোলা করার জন্য এবং বাংলাদেশকে একটা বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করার জন্য যে মাস্টার প্ল্যান তারা করছেন, এতে কোনো পক্ষে লাভ হবে না, বরং সব পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। শিরোনামে যেটা বলছি যে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ গেরিলা ট্রেনিং করবে, তা বাংলাদেশের মধ্যে বসুন্ধরাতে কনভেনশন সেন্টার ভাড়া করে। তারপর সেখানে সেনাবাহিনীর একজন কর্মরত মেজর এসে এই ঢাকায় বসুন্ধরার মতো জায়গাতে কনভেনশন সেন্টার ভাড়া করে আওয়ামী লীগের লোকদেরকে ঢাকা শহর থেকে জড়ো করে সেখানে বসিয়ে ঘন্টার পর ঘন্টা তাদেরকে শিক্ষা দিবেন কিভাবে AK-47 চালাতে হয়, কিভাবে গ্রেনেড মারতে হয়, কিভাবে গুপ্ত হত্যা চালাতে হয় প্রকাশ্যে। মস্তিষ্কে যদি পছন্দ হয়, কি পরিমাণ অনুর্বর মস্তিষ্ক হলে একটা মানুষ এই ধরনের চিন্তা করতে পারে এবং এই ধরনের গল্প তৈরি করতে পারে। দ্বিতীয়ত, যে এখানে শিরোনামে ব্যবহার করছি যে দামড়া কি আর গাছে ধরে। আপনারা তো দামড়া জানেন যে আমরা সাধারণত গরুর বাচ্চাকে দামড়া বলি এবং এই দামড়াদের ছেলে ধরুন প্রকৃতিগত ভাবে গরুর যে বাচ্চা, মেয়ে বাচ্চা যেগুলো হয় গাভী, তো সেগুলো একটু প্রকৃতির ছেলে মেয়েদের মধ্যে যে ধরনের থাকে একটু শান্তশিষ্ট হয়। কিন্তু যেগুলো ছেলে বাচ্চা হিসেবে, ষাঁড় হিসেবে ভবিষ্যতে হবে বা যেগুলো আবাল হবে, যাদের বিসি কেটে ফেলা হবে, আবাল হবে, তাদের যে প্রাথমিক অবস্থা শৈশব থেকে কৈশোরের যে তার যে উত্থানটা, বাছুর থেকে যখন সে বলদ অথবা ষাঁড় হবে, এর মাঝামাঝি যে জায়গাটি কৈশোর, ওটাকে বলা হয় দামড়া। তখন তার শিং উঠেনি, কিন্তু সে দামড়া আশ্চর্য ঘটনা করে। তখন তার পৌরুষত্ব আসেনি, তখন সন্তান উৎপন্ন করার মতো বীর্য তার শরীরে তৈরি হয়নি, কিন্তু সে দেখা গেল দামড়া তার মায়ের সঙ্গে সঙ্গম করার জন্য মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপরে তার শিং হয়নি, কিন্তু এই অবস্থাতে সে দেখা গেল শিংওয়ালা একটা বড় গরু, কিংবা ধরুন কোনো গৃহকর্ত্রী বা গৃহের মালিক সে বসে আছে, তার উপর আক্রমণ করে বসলো এবং এই দামড়া সে জানে যে তার দাঁত শুধুমাত্র ঘাস খাওয়ার জন্য। দামড়া কিন্তু অনেক সময় অনেকে কামড় দিয়ে ফেলে, ভীষণ রকম ভাবে কামড় দিয়ে ফেলে, তার একটা দুইটা তিন চারটা দাঁত উঠে, কিন্তু সে জোরে কামড় দেয়। এরপর সে যেখানে সেখানে চাটাচাটি করতে যায়, তার ধারালো জিব্বা দিয়ে সে যা পারে সবকিছু, এমন কোনো জিনিস নাই যে দামড়া সেগুলো টেস্ট না করে। তো এই কারণে বলা হয় যে আমরা যখন কোনো নির্বোধ, বেকুব, রুচিহীন, অপদার্থ, তারপরে ব্যক্তিত্বহীন কোনো মানুষকে বোঝাতে চাই অনেকগুলো, তাকে আমরা বলি দামড়া। তো দামড়া জমিনে থাকে এবং গরুর পেট থেকে বের হয়, এগুলো বৈশিষ্ট্য। এখন সেই দামড়াকে আমরা আরো, যাকে বলা হয় ছোট করার জন্য, আরো আশ্চর্য করার জন্য, আরো ব্যঙ্গাত্মক করার জন্য আমরা এই বাংলা ভাষায় ব্যবহার করি দামড়া কি আর গাছে ধরে। এখন এই ধরনের গল্প আমার কাছে মনে হয় যে একটা দামড়া যদি গরুর পেট থেকে না বের হয়ে কাঁঠাল গাছে একটা দামড়া জন্ম হয় এবং কাঁঠালের মতো একটা দামড়া ঝুলে থাকে, ওই দামড়াও সাধারণত এই ধরনের গল্প বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। বোঝার চেষ্টা করুন যে গেরিলা যুদ্ধ কাকে বলে। বাংলাদেশের এই মাটিতে কখনো গেরিলা যুদ্ধ হয়নি। 1000, 2000, 3000, 5000 বছরে কখনো গেরিলা যুদ্ধ হয়নি। গেরিলা যুদ্ধ কাকে বলে? গেরিলা যুদ্ধ কাকে বলে সেটা যদি দেখতে যান, তাহলে তালেবানরা কিভাবে গেরিলা যুদ্ধ করেছে সেটা একটু দেখে আসেন। তারপরে ভাইকিংসরা কিভাবে গেরিলা যুদ্ধ করেছে, ভ্যান্ডালরা কিভাবে গেরিলা যুদ্ধ করেছে, এই দামড়াদেরকে ভ্যান্ডালদের ইতিহাস পড়তে বলেন। তারপরে তাদেরকে সেই অ্যাসাসিনেশন গ্রুপ, হাসাসিন গ্রুপ, আত্মঘাতী গ্রুপ কিভাবে মোর দ্যান 200 ইয়ার্স গেরিলা যুদ্ধ করেছে, IS কিভাবে গেরিলা যুদ্ধ করেছে, এই জিনিসগুলোর উপর গবেষণা করতে বলেন। তাহলে দেখবেন যে ওই যোদ্ধা, ওই মাটি, ওই পরিবেশ এই বাংলায় নেই, ফলে কখনো এখানে গেরিলা যুদ্ধ হয়নি
এখানে সম্মুখ যুদ্ধ হয়েছে। ৭১-এর যে যুদ্ধটি, এটাকে অনেকে গেরিলা বলার চেষ্টা করে, কিন্তু এটা কোনো অবস্থাতে গেরিলার মধ্যে পড়ে না। এটা একটা স্বীকৃত ঘোষিত যুদ্ধ, এখানে যোদ্ধারা কৌশলগত কারণে কখনো পিছিয়ে গেছে, কখনো পালিয়ে থেকেছে, কখনো আক্রমণ করেছে, কিন্তু এটাকে ঠিক ওই গেরিলা অসংগঠিত কোনো গোষ্ঠী, তারা মানে যাকে বলা হয় সীমিত মানে স্বার্থ, তারপরে শেষে সুনির্দিষ্ট কর্মকাণ্ড, সীমিত স্বার্থ সুনির্দিষ্ট কর্মকাণ্ড নিয়ে যখন আজীবন যুদ্ধ করার, শত শত বছর ধরে যুদ্ধ করার একটা যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তি ৭১ সালে ছিল না। তারা একটা সিস্টেমেটিক হয়তো রাষ্ট্র ঘোষণা করেছে, যুদ্ধ ঘোষণা করেছে, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, প্রশ্রয় দেওয়ার জন্য পিছনে চেইন অফ কমান্ড ছিল, ভারত ছিল, ভারতীয় সেনাবাহিনী ছিল। তো এটার সঙ্গে আসলে সেই গেরিলা হয় না। ২ নম্বর হলো যে আওয়ামী লীগ যে কয়বারই ক্ষমতা এসেছে, প্রায় সব সময়টাতে তারা কতগুলো ক্রিটিক্যাল সময় পার করেছে। ফলে গেরিলা যুদ্ধ কি, কত প্রকার, এখানে বাংলাদেশে কি ব্যর্থতা, পুরো জিনিস তাদের মুখস্থ। এখানে যত সন্ত্রাস হয়েছে গেরিলা যুদ্ধের নামে, জাসদ করেছে, জাসদ আসলে আওয়ামী লীগের সৃষ্টি করা, মানে আওয়ামী লীগের ক্রিম, যারা ছাত্রলীগের ক্রিম, তারাই আসলে আওয়ামী লীগ থেকে বের হয়ে আওয়ামী লীগ হটানোর জন্য ছাত্রলীগ করেছে। তো কাজেই গেরিলা কাকে বলে তারা তো জানে, মুক্তিযুদ্ধ তারা পরিচালনা করেছে। গেরিলা কাকে বলে তারা খুব ভালো করে জানে, এবং এই বাংলাদেশে সন্ত্রাস করে বা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়ে সফল হয়েছে এরকম সম্ভাবনা গত ১০০ বছরের ইতিহাসে শূন্য। ফকির মজনু শাহর বিপ্লব বলেন, সন্ন্যাসী বিপ্লব বলেন, তেভাগা আন্দোলন বলেন, মাস্টারদা সূর্য সেনের যে বিদ্রোহ বলেন, নকশাল আন্দোলন বলেন, সব ব্যর্থ। সিপাহী বিপ্লব বলেন, মানে রাষ্ট্রশক্তির সাথে আসলে সেটা কখনো পেরে ওঠেনি। তো এই জিনিসগুলোকে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা কি জানে না? এরপরে ৭৫-এর ১৫ই আগস্টের পর কাদের সিদ্দিকী এরকম একটা গেরিলা বাহিনী করার চেষ্টা করেছিলেন। ৭১-এ তো তার একটা বিরাট বাহিনী ছিল, ১০ থেকে ১২,০০০ লোক তার আন্ডারে ছিল, সশস্ত্র মানুষ। তো সেই মানুষ তিনি চেষ্টা করেছেন, এবং সেই চেষ্টার পেছনে ভারতের সরাসরি হাত ছিল, এবং তখন তিনি সেই চেষ্টা বাংলাদেশে বসে করতে পারেনি। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের সীমান্তের উপারে গিয়ে নিরাপদ আশ্রয় পৌঁছে ওখানে গিয়ে কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু ফলাফল একেবারেই শূন্য, 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 শূন্য। আবার বঙ্গবন্ধুর জামানাতে যে জাসদ একটু লাফালাফি করেছে, সেটা জিয়া রহমান সাহেবের জমানাতে এসে একটা উফ শব্দ করতে পারেনি, স্টপ করে দিয়েছেন তিনি, একদম ফুল স্টপ, ডট, দাড়ি কমা, সেমিকোলন বন্ধ করে দিয়েছেন সব। এই বাংলায় যে গেরিলা যুদ্ধ সম্ভব নয়, সশস্ত্র যুদ্ধ সম্ভব নয়, এটা সন্তুল আমাকে গিয়ে জিজ্ঞাসা করেন। এই দুর্গম পাহাড়ি অঞ্চলে ক্ষুদ্র একটা এলাকাতে তারা সেটা কখনো পারেনি, কখনো তারা পারেনি। তারা অল্প সময়ের জন্য সেই পাহাড়িতে গভীর অরণ্যে তারা বসবাস করে, তাদের ১,৫০০ লোক চেষ্টা করেছে। এখন আমাদের আওয়ামী লীগের লোকজন শুধুমাত্র তারা কি পার্বত্য চট্টগ্রামে এরকম সন্ত্রাস করতে চায়? কখনোই নয়। তারা যদি এখন পার্বত্য চট্টগ্রামে গিয়ে এরকম একটা সন্ত্রাসী বাহিনী গঠন করে, তাহলে সেখানে কেএনএফ, তারপর সেখানে শান্তি বাহিনী, অর্থাৎ ৩০-৩৫টি সশস্ত্র যে পার্বত্য সংগঠন রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই যে মায়ানমারের যে সমস্ত রোহিঙ্গাদের ৩-৪টি গ্রুপ রয়েছে, সীমান্তের এপারের এবং ওপারের, তো সব মিলিয়ে প্রায় ৪০টি গ্রুপ, উপগ্রুপ, সশস্ত্র গ্রুপ ৩টে পার্বত্য জেলার গহীন অরণ্যে আছেন। এরাই তো এখন আওয়ামী লীগের লোকজনকে ওই অঞ্চলে কোনো কিছু করতে গেলে মেরে ফেলবে, সম্ভবই না। আর আমাদের যে জনগণ, সেই জনগণ যে কোনো লোককে, সেটা আওয়ামী লীগ হোক, যা হোক, কারো হাতে যদি অস্ত্র দেখে, ব্লেড দেখে, খুঁট দেখে, তাকে সে আওয়ামী লীগের হোক, যে কোনো লোকের হোক, এমনকি এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের লোক হোক, পাবলিক যদি দেখে যে এই লোকটা কাঁটা রাইফেল হাতে, রামদা হাতে ঘোরাফেরা করছে, পাবলিক সংঘবদ্ধ হয়ে তাদেরকে পিটিয়ে মেরে ফেলবে। আমাদের এই সমাজ এই যে ডাকাতকে পিটিয়ে মেরে ফেলে, চোখ উঠিয়ে ফেলে, ফলে এখানে সশস্ত্র কোনো জিনিস আমাদের এই শান্তিপ্রিয় জাতি পছন্দ করেন, এটা আওয়ামী লীগ জানে। এখন সেই আওয়ামী লীগ বাংলাদেশে গেরিলা যুদ্ধ করছে, নাম্বার ওয়ান। এটা কোনো বেকুব দামলাও এই কথা চিন্তা করবে না। ২ নম্বর পরিস্থিতিটা কি, যেখানে একটা মিছিল করতে পারছে না, যেখানে আওয়ামী লীগের কোনো একটা নেতা, বেশিরভাগ নেতা বিদেশে বসে তারা এখনো পর্যন্ত ভিডিও মানে কলে তারা কথা বলেন না। এখন পর্যন্ত শেখ হাসিনা যে কথাগুলো বলছেন, তিনি অডিও বার্তা দেন, কিন্তু তার মুখ দেখান না। কেন বলেন তো? যেখানে শেখ হাসিনা মুখ দেখাতে পারছেন না, যেখানে আপনার আওয়ামী লীগের কোন শীর্ষ নেতৃবৃন্দ তারা মুখ দেখাতে পারছেন না, তো সেখানে বাংলাদেশে এমন কি বীর হয়ে গেল আওয়ামী লীগের মধ্যে, শেখ হাসিনার চেয়ে বড় বীর, ওবায়দুল কাদের চেয়ে বড় বীর, যারা এই বসুন্ধরাতে গিয়ে একসাথে ৪-৫ লোক বসে একেবারে সেই ক্লাসে যেভাবে সামরিক স্কুলে, মানে মিলিটারি একাডেমিতে যেভাবে মানে একজন প্রশিক্ষক যেভাবে অস্ত্র শিক্ষা দেয়, ট্রেনিং দেয়, ঠিক এইভাবে বসুন্ধরাতে বসে ট্রেনিং দিচ্ছে। মানে
মেজাজটা ঠিক থাকে না। যে আমাদের এই যে জাতীয় মূর্খতা, আমরা গণহারে কতটা মূর্খ হয়ে গেছি, মানে আমাদেরকে যারা সাধারণ জনগণ সবাই মূর্খ ভাবছে, আর নিজেরা কত বড় মূর্খ হয়ে গেছে যে এই ধরনের একটি গল্প এনে আবার আমাদের সামনে দেওয়া হচ্ছে, আর আমরা সেটা নিয়ে শিরোনাম করছি, সেটা নিয়ে কথাবার্তা বলছি, এবং এই ধরনের অথর্ব কথাবার্তা শোনা মানে মস্তিষ্কের উপর একটা চাপ। এগুলো শুনলে আপনি বোকা হয়ে যাবেন, এগুলো দেখলে আপনি অন্ধ হয়ে যাবেন। এগুলো নিয়ে কথাবার্তা বেশি বলা বলি করলে আপনার মস্তিষ্কের যে সাধারণ নিউরনগুলো যে অ্যাক্টিভ থাকে, এগুলো মানে অ্যাক্টিভ না হয়ে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আপনি একটা অথর্ব লোক হয়ে পড়বেন। এই যে গণমূর্খতা, এই গণমূর্খতার কারণে স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এগুলো বেড়ে ওঠে। যতক্ষণ পর্যন্ত জনগণ সচেতন হয়। এখানে যদি হঠাৎ করে কেউ এসে বলে যে আমি এই গুলিস্তানে এসে দেখেছি আজকে ইবলিশ শয়তান আসছে, তার 4টা কান আছে, 64টা দাঁত আছে এবং পিছনে 10টা লেজ আছে, এরকম শাহবাগ চত্বরে আমি 10 মানে ইবলিশ শয়তানকে দেখছি একবার, আর ওই বাংলাদেশ ব্যাংকের সামনে শেয়ার মার্কেটের সামনে এরকম 10-12টা ইবলিশকে আমি ঘোরাফেরা করতে দেখেছি। গায়ের রং নিচের অংশ সাদা, পা দুটো সাদা, ঘোড়ার মতো পা, হাত 2খানা হলো মুরগির মতো হাত, এবং পেটটা গাধার মতো পেট, আর মুখটা হলো কি বলবো সেই জলহস্তির মতো। এই হলো ইবলিস। আপনি বলেন তো, বিশ্বাস করবেন আপনি? এই গল্পটা আপনার কাছে যতটা না মানে যাকে বলে অলৌকিক মনে হবে, অবাস্তব মনে হবে, নিষ্ঠুর মনে হবে, মিথ্যা মনে হবে, তার সাথে আওয়ামী লীগের এই মুহূর্তে গেরিলা যুদ্ধ, বিএনপির গেরিলা যুদ্ধ, যত নাটক করার চেষ্টা করবেন, এই নাটক করার চেষ্টা করার পরে এই যে সমস্ত লোক আওয়ামী লীগ করতো না, তারাও সারা জীবন আওয়ামী লীগ করতে থাকবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।